আসসালামু আলাইকুম। ভূগোল ক্লাসে তোমাদের স্বাগত। আজকে যে টপিকটা পড়ব দ্বিতীয় অধ্যায়ের তত্ত্ব। আমরা গত 2-3টে ক্লাসে এই তত্ত্বগুলো জানছি। আমি একসঙ্গে সবগুলো দিচ্ছি না, কারণ একসঙ্গে সবগুলো পড়লে হ্যাপাজার্ড হয়ে যাবে, কষ্ট হবে পড়তে। সেই জন্য আমি অল্প অল্প করে দ্বিতীয় অধ্যায়ের তত্ত্বগুলো আলোচনা করছি। তো এর আগে আমি 5 সংস্থান তত্ত্ব সম্পর্কে জেনেছি, তারপরে পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে জেনেছি। আজকে আমরা দুটো তত্ত্ব বা দুটো বিষয় সম্পর্কে জানবো। একটা হচ্ছে সমস্থিতি মতবাদ আর একটা হচ্ছে মহিষঞ্চরণ মতবাদ। তো প্রথমে যেটা সহজ সেটা থেকেই শুরু করি। সমস্থিতি মতবাদ, সমস্থিতি বা আইসোস্ট্যাসি দুটি ল্যাটিন শব্দ, আইসোস আর হচ্ছে স্ট্যাটিয়া। এই দুটো শব্দদ্বয়ের মিলিত রূপ হচ্ছে আইসোস্ট্যাসি। আইসোস মানে হচ্ছে তোমার সমতা, আর হচ্ছে স্ট্যাসি মানে হচ্ছে স্থিতি। এই শব্দটি প্রথম ব্যবহার করেন 1859 সালে বিজ্ঞানী ডাটন। তিনি এই আইসোস্ট্যাসি শব্দটি ব্যবহার করেন। আইসোস্ট্যাসি কি বলছে? পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, কি পর্বত, মালভূমি, সমভূমি, সমুদ্র তলদেশ, বুঝে এই যে ভূমিরূপগুলোর মধ্যে একটা সাম্যতা বা সমতা বিধান হয়, এই বিধানটাকেই বলছে আইসোস্ট্যাসি। ঠিক আছে? তো এই প্রসঙ্গে আইসোস্ট্যাসি সম্পর্কে দুটো তত্ত্ব খুব ইম্পর্টেন্ট। তত্ত্বগুলো কি কি? একটা হচ্ছে এয়ারির তত্ত্ব, আর একটা হচ্ছে তোমার প্রাটের তত্ত্ব। পরীক্ষায় খুব আসে এইগুলো, বা এদের পার্থক্য আসে। তো আমি এই তত্ত্বগুলোই আলোচনা করব, খুব বেশি বড় না। বিজ্ঞানী এয়ারি এই সমস্থিতি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন যে এই যে ভূমিরূপগুলো আছে, পর্বত, মালভূমি, সমভূমি, সমুদ্রতল, এইগুলো যে ভূমিরূপগুলো আছে, এইগুলো গুরুমণ্ডল বা স্থেনোস্ফিয়ারের উপরে ভেসে আছে। যেমন একটা জাহাজ বা নৌকা জলের উপরে ভেসে থাকে। আমরা পদার্থের ভাসমানতার সূত্র, আমরা আর্কিমিডিসের ল পড়েছি যে কোনো বস্তু যখন ভেসে থাকে জলে বা তরলে, ঠিক তার সমান ওজনের তরল ওরা অপসারিত করে সেই বস্তু বা পদার্থ। ঠিক অনুরূপভাবে বলছে পৃথিবীর যে ভূমিরূপগুলো আছে, এয়ারই বলছেন যে পদার্থের ভাসমানতার যে সূত্র, তার উপরে ভূমিরূপগুলো অবস্থান নির্ভর করে। তো এই তত্ত্বের ব্যাখ্যায় আমি যদি আসি, তো এনার তত্ত্বটা কিসের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে? তোমার হচ্ছে পদার্থের ভাসমানতার ধর্ম, ল অফ ফ্লোটেশন। ঠিক আছে? কি জিনিস? তার তত্ত্ব অনুযায়ী বলছে যে ভূমিরূপ যত বেশি উঁচু, সেই ভূমিরূপ ভূ অভ্যন্তরে গুরুমণ্ডলের মধ্যে ততটা প্রবেশ করে আছে। যেমন তার তত্ত্ব অনুযায়ী হচ্ছে পর্বত অনেক উঁচু, সেই জন্য পর্বতের গভীরতা পৃথিবীর অভ্যন্তরে অনেক বেশি। তারপরে কি মালভূমির মতো মাঝারি, তারপরে কি সমভূমি আরও কম, তারপরে কি সমুদ্র তলদেশ আরও কম। অর্থাৎ যে ভূমিরূপ যত বেশি উঁচু, নিচে ততটা গভীর, অনেকটা হিমশৈলের মতো। পর্বত, মালভূমি, সমভূমি আর সমুদ্র, এই যে এই তত্ত্বটা তখন হচ্ছে এয়ারির তত্ত্ব। ঠিক আছে? তো এই ছবি থেকেই ক্লিয়ার হচ্ছে যার উচ্চতা পৃথিবীতে বেশি, যে ভূমিরূপের, সে ততটাই পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করে আছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে এয়ারির তত্ত্ব। এই নিয়ে অনেক সমালোচনা আছে, যে বলছে যদি হিমশৈলের মতো সব ভূমিরূপগুলো ভেসে থাকে, তাহলে হিমালয়ের উচ্চতা মোটামুটি তোমার 8.5 কিলোমিটার, মানে এভারেস্টের উচ্চতা। তাহলে এভারেস্ট মোটামুটি 9 গুণ নিচে, মানে তোমার হচ্ছে 8-9-72 কিলোমিটার ভেতরে প্রবেশ করে আছে, যেটা বাস্তবে অসম্ভব। কারণ 72 কিলোমিটার নিচে কোনো কিছু তোমার প্রবেশ করে থাকতে পারে না। কারণ আমরা জানি 30 কিলোমিটারের নিচে হচ্ছে গুরুমণ্ডল, এবং গুরুমণ্ডলের সমস্ত বস্তু গলে যায় অতিরিক্ত উত্তাপে। সুতরাং এটা অবাস্তব। সেই জন্য এই সমালোচনা স্বরূপ একটা তত্ত্ব এসছে। সেই তত্ত্বটা হচ্ছে কে দিয়েছেন? সেই তত্ত্বটা দিয়েছেন প্রাটের যে তত্ত্বটা, সেই তত্ত্বটা মানে কিসের উপরে ভিত্তি করে ঘটেছে? ল অফ কম্পেনসেশন বা প্রতিবিধান তলের উপরে। প্রতিবিধান তল কি জিনিস সেটা আমরা পরে, তলের ধর্ম।
পরে আমরা প্রতিবিধান তলটা সম্পর্কে জানছি। তো প্রাটের যে তত্ত্ব অনুযায়ী প্রাট বলছেন পৃথিবীর নিচে মানে গুরুমণ্ডলের ওখানে একটা স্তর আছে, যে স্তরে গিয়ে সমস্ত ভূমিরূপের ঘনত্ব সমান, যে তলটায় গিয়ে সমস্ত ভূমিরূপের তোমার হচ্ছে ঘনত্ব সমান হয়ে যায়। ফলে যে বস্তু যত বেশি হালকা সে তত উঁচু, অর্থাৎ পর্বত সবচেয়ে বেশি হালকা, সেই জন্য পর্বত অনেক বেশি উঁচু। তারপরে মালভূমি, তারপর হচ্ছে তোমার সমভূমি, তারপর হচ্ছে সমুদ্রপৃষ্ঠ। ঠিক আছে, মানে এনার তত্ত্ব অনুযায়ী সমুদ্রের ঘনত্ব সবচেয়ে বেশি, সেই জন্য এর উচ্চতাটা কম, আর যেটা হালকা বা ঘনত্ব সবচেয়ে কম তার উচ্চতাটা সবচেয়ে বেশি। আর তোমার হচ্ছে প্রাটের তত্ত্ব অনুযায়ী যে তলটায় গিয়ে পর্বত মালভূমি সমভূমি আর সমুদ্রের ঘনত্ব সমান হয়ে যায় সেই তলটাকে তিনি বলছেন প্রতিবিধান তল। ঠিক আছে, পরীক্ষায় প্রতিবিধান তল কি আর কাকে বলে আসে। তো এই তলে হচ্ছে সমস্ত ভূমিরূপের ঘনত্ব সমান হয়ে যায়। তাহলে এই তত্ত্ব সম্পর্কে আমরা একটু জানলাম, পরীক্ষা এটা প্রায়শই আসে। ঠিক আছে, এটা ভালো করে পড়ে দেবে, এই ছবি এঁকে বুঝিয়ে দেবে। এরপরে আমরা আরেকটা তত্ত্বে আসবো, সেই তত্ত্বের নাম হচ্ছে মহীসঞ্চরণ মতবাদ। প্রবক্তা হলেন ওয়েগনার, একজন জার্মানি ভূতত্ত্ববিদ আলফ্রেড ওয়েগনার প্রথম এই তত্ত্বটি দেন। নাম হচ্ছে কি মহীসঞ্চরণ মতবাদ, মহাদেশের সঞ্চরণ। তোমরা ক্লাস 8-এ মহীসঞ্চরণ মতবাদ সম্পর্কে জেনেছ। ঠিক আছে, উনি প্রথম এই তত্ত্বটি দেন 1912 সালে। ঠিক আছে, অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড অশানস নামক একটা গ্রন্থ, সেই গ্রন্থে তোমার হচ্ছে এই তত্ত্বটি দেন। এই তত্ত্বের মূল কথাগুলো কি কি বলছে, এই যে পৃথিবী আমরা দেখতে পাচ্ছি, 7টি মহাদেশ, 5টি মহাসাগর, এইগুলো এই রূপে ছিল না। এইগুলো কেমনভাবে ছিল বলছে, পৃথিবীটা অনেক যুগ আগে, তখন পৃথিবীটা দক্ষিণ গোলার্ধে যেখানে আন্টার্কটিকা আছে সেখানে সমস্ত স্থলভাগগুলো ছিল, আর ছিল হচ্ছে তোমার বাকিটা জলভাগ। তিনি বলছেন যে এই স্থলভাগের মাঝখান থেকে একটা নিচু জায়গা ছিল, অবনমিত অঞ্চল ছিল, আর তোমার হচ্ছে বাকিটা পুরোটাই জলভাগ ছিল। জলভাগকে তিনি বলছেন প্যান্থালাসা, আর স্থলভাগকে তিনি বলছেন প্যানজিয়া। এই প্যানজিয়াকে ঘিরে প্যান্থালাসা ছিল। প্যানজিয়া মেনলি থাকতো কোথায়, দক্ষিণ গোলার্ধে। পরবর্তীকালে দুটি বল, একটা হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষ বল, বৈষম্যমূলক অভিকর্ষ বল, আর হচ্ছে 2 নম্বর জোয়ারি বল। এই দুটো বলের জন্য তোমার হচ্ছে প্যানজিয়ার ভাঙন শুরু হয়, তারপরে ধীরে ধীরে বর্তমান অবস্থায় এসেছে। তো এবার কিভাবে কি হয়েছে মহাদেশগুলো তৈরি হয়েছে বলছে, বৈষম্যমূলক অভিকর্ষ বলের জন্য তোমার হচ্ছে পৃথিবীর যে স্থলভাগগুলো আছে সেইগুলোর উত্তরমুখী চলন শুরু হয়, অর্থাৎ ধীরে ধীরে কি হয়, পৃথিবীর এই যে ভূমিরূপগুলো ভাঙতে শুরু করে, এবং সেইগুলো কি হয়, কোনো কোনো অংশ উত্তর দিকে চলে যেতে থাকে, কোনো কোনো অংশ পশ্চিম দিকে চলে যেতে থাকে। পশ্চিম দিকে কার জন্য যায়, জোয়ারি বলের জন্য। জোয়ারি বলের জন্য পশ্চিম দিকে, আর উত্তর দিকে হচ্ছে তোমার অভিকর্ষ বলের জন্য। উত্তর দিকে কোন কোন অংশ গেছে বলছে, এই যে প্যানজিয়ার উত্তর অংশকে বলা হতো আংগ্রাল্যান্ড, আর দক্ষিণাংশের নাম ছিল গন্ডোয়ানাল্যান্ড। এই আংগ্রাল্যান্ডের কিছু অংশ ধীরে ধীরে উত্তরমুখী হতে থাকে, এবং উত্তরমুখী হয়ে কোন কোন ভূমিরূপ তৈরি হয়েছে বলছে, ইউরোপ আর এশিয়া, ইউরোপ আর এশিয়া তোমার হচ্ছে ভূমিরূপ তৈরি হয়েছে উত্তরে, আর গন্ডোয়ানার কিছু অংশ আফ্রিকা তৈরি হয়েছে। কিছু অংশ জোয়ারি বলের জন্য পশ্চিম দিকে সরে গিয়ে দক্ষিণ আমেরিকা আর উত্তর আমেরিকা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আর হচ্ছে তোমার কিছু অংশ এখানে স্টপ হয়ে ওশেনিয়া মহাদেশ বা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সৃষ্টি হয়েছে। যখন উত্তরমুখী চলন হচ্ছিল তখন মাঝখানে ইন্ডিয়ান ওশান বা তোমার হচ্ছে ভারত মহাসাগর সৃষ্টি হচ্ছে, এবং দক্ষিণ ভাগে কুমেরু মহাসাগর। তারপরে যখন পশ্চিমমুখী চলন হচ্ছিল তখন মধ্যভাগে আটলান্টিক মহাসাগর সৃষ্টি হয়েছে, এবং উত্তর ভাগ যে গ্যাপটা ছিল সেটা সুমেরু মহাসাগর, আর বাকিটা প্রশান্ত মহাসাগর রূপে সৃষ্টি হয়েছে। এইভাবে প্রধান প্রধান মহাদেশ আর মহাসাগর সৃষ্টি হয়েছে। এছাড়াও যখন মহাদেশগুলো চলন হয়েছে তখন মাঝখানে সৃষ্টি হয়েছে রকি পর্বত, দক্ষিণ আমেরিকা আন্দিজ পর্বত,
তারপর যে ইউরোপে আল্পস পর্বত, হিমালয় পর্বত, বলছে এই মহাদেশগুলো সঞ্চালনের সময় এই পর্বতগুলো গঠন হয়েছে।